হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইউটিউব চ্যানেল। আমাদের এই চ্যানেলে রেগুলার যে স্পেশাল টেটের ক্লাসেসগুলো চলছে, আজ আমরা সেখানে বিষয়ের একটু পরিবর্তন ঘটিয়েছি। আমরা অলরেডি 18টি চাইল্ড সাইকোলজি অ্যান্ড পেডাগোগির উপরে ক্লাসেসগুলো নিয়েছি রোজ বেলা 12টা থেকে। আজ আমরা তার পরিবর্তে বাংলা ক্লাস শুরু করছি, ঠিক আছে? অর্থাৎ চাইল্ড সাইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের যে ক্লাসেসগুলো রয়েছে, 18টা যে মক টেস্ট নিয়েছি, সেগুলো আপাতত স্থগিত রেখে বাংলা বিষয়টাকে কিছুটা এগিয়ে দিতে চাইছি। তারপরে আবার আমরা প্রয়োজন মতো সাবজেক্ট চেঞ্জ করে নেব। এবং আরেকটা সুখবর, তোমরা যারা যারা টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, আগামীকাল অর্থাৎ আগামী সোমবার থেকে তোমরা ক্লাস 3টা করে পেয়ে যাবে, প্রতিদিন 3টা করে ক্লাস পেয়ে যাবে টেটের জন্য, ঠিক আছে? আগামীকাল সকাল 9:30 থেকে তোমরা পেয়ে যাবে হিস্ট্রি ক্লাস, অর্থাৎ সোশ্যাল স্টাডিজে প্রথমে আমরা হিস্ট্রি ক্লিয়ার করব, তারপরে যাব জিওগ্রাফিতে। হিস্ট্রি ক্লাস পেয়ে যাবে 12টা থেকে বাংলা ক্লাস, এবং রাত্রি 8টা থেকে তোমরা পেয়ে যাবে ইংলিশ পেডাগগি ক্লাসেসগুলো, ঠিক আছে? তো আর দেরি না করে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। কি বলা হলো দেখো, বলা হয়েছে বানান সংশোধনের অন্যতম উপায় হলো, একটা শিশু যখন পড়তে যাবে, পড়তে পড়তে যখন তার বানানের সমস্যা ঘটবে, তো সেই বানান সংশোধন করার জন্যে তাকে কি করা উচিত? ছন্দে পড়া উচিত, জোরে জোরে পড়া উচিত, নিয়মিত সাহিত্য পাঠ বলতে টেক্সট বই, সাহিত্যের টেক্সট বইগুলো পড়া উচিত, তাকে গান গাওয়া উচিত। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, নিয়মিত তাকে সাহিত্য পাঠ করা উচিত। নিয়মিত সাহিত্য পাঠের মধ্যে দিয়ে সে নিত্য নতুন বানানের সঙ্গে পরিচিতি লাভ করবে, এবং একই বানান বারবার দেখার মধ্যে দিয়ে সেটা তার মজ্জাগত হবে। তাহলে এখানে সঠিক উত্তর অপশান নাম্বার সি, নিয়মিত সাহিত্য পাঠ করা উচিত। চলে আসি প্রশ্ন নাম্বার 2। বলা হয়েছে একটি ব্যক্তিগত পত্র বা একটি পার্সোনাল লেটার। দেখো এই প্রশ্নটা আমি রেখেছি তোমাদের জন্য, ঠিক আছে? তোমরা এটার অ্যান্সার করবে। এটার অ্যান্সার তোমরা এই ভিডিও ক্লাসটি শেষে কমেন্টে গিয়ে করো, লাইভ চ্যাটে করো না, তাহলে পরে অ্যান্সারগুলো হারিয়ে যায়। তোমরা কমেন্টে গিয়ে করো, আমি প্রত্যেককে রিপ্লাই করে দেবো, যেমনটা আমি করে থাকি। একটি ব্যক্তিগত পত্র বা পার্সোনাল লেটারে কয়টা অংশ থাকে? 3টা, 2টা, 1টি নাকি 4টি? অর্থাৎ কটা অংশে সেটা লিখতে হয়, কটা মেইন পার্ট থাকে সেই লেটারে, সেটা তোমাদের লিখতে হবে, ঠিক আছে? চলে আসি প্রশ্ন নম্বর 3। বলা হলো মাতৃভাষা শিক্ষাদানের ক্ষেত্রে একটি দৃশ্য শ্রাব্য মাধ্যম। দেখো দৃশ্য শ্রাব্য মাধ্যম হচ্ছে অডিও ভিজুয়াল মিডিয়াম, হ্যাঁ, অডিও ভিজুয়াল। সেটা কি হতে পারে মাতৃভাষা শিক্ষাদানের ক্ষেত্রে? একটা শিশুকে বা একটা ক্লাসকে মাদার ল্যাঙ্গুয়েজ, মাদার টাং যেটাকে বলা হয়, সেই মাতৃভাষায় শিক্ষাদানের জন্য একটি দৃশ্য শ্রাব্য মাধ্যম কি? চার্ট বানানো। যারা বিএড ডিএলএড করেছে তারা চার্টের ব্যাপারটা খুব ভালো করে জানো। রেডিওর মধ্যে দিয়ে, টেলিভিশন, টিভির মধ্যে দিয়ে না, গ্রামোফোন। দেখো এই অপশানসগুলো যদি আমরা দেখি, চার্টটা কি? চার্ট হচ্ছে একটা জড়বস্তু থাকবে, সেখানে কিন্তু টিচার নিজে যদি সেটাকে বোঝায় তবেই সেখানে মানে শোনার ব্যাপারটা আসবে, তা না হলে শুধু দেখার ব্যাপারটা রয়েছে। রেডিও কি? রেডিও তো শুধু শোনা যাবে, দেখার ব্যাপার নেই। গ্রামোফোনেও কিন্তু শুধু শোনা যাবে, দেখার ব্যাপার নেই। তাহলে শুধুমাত্র টেলিভিশন, অপশান নাম্বার সি টেলিভিশন, মানে যেটাকে টিভি বলা হয়, সেখানে দেখা এবং শোনা উভয় কাজই কিন্তু হবে। তাই অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? দৃশ্যশ্রাব্য মাধ্যম। তারপর প্রশ্ন নম্বর 4 একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ইংরেজি ভাষাকে দ্বিতীয় ভাষা হিসাবে ব্যবহার করার কথা কোন কমিশন বলেছে? ইংরেজি ভাষাকে, মানে ভারতবর্ষের কথা বলা হচ্ছে, ঠিক আছে? ভারতবর্ষে যেহেতু ইংরেজি মাতৃভাষা নয়, তাই বেশিরভাগ জায়গাতে ইংরেজিকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবেই পড়ানো হয়ে থাকে, এক্সেপ্ট ইংলিশ মিডিয়াম স্কুলস, ঠিক আছে? তো ইংরেজি ভাষাকে দ্বিতীয় ভাষা হিসাবে ব্যবহার করার কথা কোন কমিশন বলেছে? রাধাকৃষ্ণন কমিশন, স্বামীনাথন কমিশন, কেলকার কমিশন, কোঠারি কমিশন। সঠিক উত্তর কী হবে এটার? সঠিক উত্তর এটা হবে অপশান নাম্বার এ, রাধাকৃষ্ণন কমিশন, ঠিক আছে? রাধাকৃষ্ণন কমিশনে কিন্তু আরও শিক্ষা সংক্রান্ত কী কী বলা হয়েছে, আমি একটা পিডিএফ আছে আমার কাছে, ঠিক আছে? আমি গুগল থেকে এটা ডাউনলোড করেছি, একটি পিডিএফ, ওটা আমি তোমাদেরকে গ্রুপে শেয়ার করে দেবো। রাধাকৃষ্ণন কমিশন সম্পর্কে ডিটেলসে তোমরা পড়তে পারবে, 4 পৃষ্ঠার একটা পিডিএফ রয়েছে, তোমাদের আশা করি সেটা হেল্প করবে। তারপর প্রশ্ন নাম্বার 5। প্রশ্ন নাম্বার 5-এ বলা হলো শিক্ষার ক্ষেত্রে ইংরেজির দ্বিতীয় ভাষা হিসাবে ভূমিকা রয়েছে মুখ্যত। শিক্ষাক্ষেত্রে ইংরেজির, ঠিক আছে, দ্বিতীয় ভাষা হিসাবে ভূমিকা রয়েছে মুখ্যত কী কাজের জন্যে? ইংরেজিটা শিখবে কী কাজের জন্যে? বিশেষ করে কোন কাজের জন্যে? চাকরি পাওয়ার জন্য ইংরেজি শিখতে হবে, যোগাযোগের জন্য। যোগাযোগ বলতে দেখা গেল আমাদের ভারতবর্ষ যেহেতু বহুবিধ ভাষার দেশ, তাই তো, তাই নিজের রাজ্যের বাইরে
মাতৃভাষাটা কিন্তু অন্য রাজ্য বুঝবে না। যদি আমি বলি পশ্চিমবঙ্গের মানুষ আমরা বাংলায় কথা বলছি, আমরা যদি অন্ধ্রপ্রদেশ যাই সেখানে ওরা তেলেগুতে কথা বলে, তাই ওরা আমাদের মাতৃভাষা বুঝবে না। হ্যাঁ, এবার ওদের তেলেগু ভাষাটাও আমরা বুঝবো না। তাহলে এই যে যোগাযোগটা একটা একটা কমন মিনস অফ কমিউনিকেশন, তার জন্যে সাহিত্য চর্চার জন্যে, চিন্তা করার জন্যে দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংলিশে চিন্তা করার জন্য, ইংলিশে সাহিত্য পড়ার জন্যে, কিসের জন্য মুখ্যত বলছে প্রধানত কি, যখন আমরা দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি ভাষা শিখব তখন আমরা সেটাকে মুখ্যত যোগাযোগের জন্যে, অর্থাৎ আমরা যখন আউটসাইড কোনো এরিয়াতে যাব, আমরা অন্য রাজ্য হতে পারে, অন্য দেশ হতে পারে, তখন কিন্তু ইংলিশটা আমরা যোগাযোগের জন্য ব্যবহার করব। অ্যাজ ইংলিশ ইজ দ্য গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, সেই কারণে আমরা যোগাযোগের জন্য ইংরেজিটা শিখব মুখ্যত। তারপর চলে আসি প্রশ্ন নাম্বার 6। প্রশ্ন নাম্বার 6 বলা হলো মনোবৈজ্ঞানিক পথে শিক্ষাদানের উদ্দেশ্য কী। ঠিক আছে, সাইকোলজিক্যাল ওয়েতে শিক্ষাদানের উদ্দেশ্যটা কী। এখনকার বর্তমান শিক্ষা ব্যবস্থা কিন্তু চাইল্ড সেন্টার্ড, হ্যাঁ, বাচ্চাদের মনস্তাত্ত্বিক বিষয়ের উপরে নির্ভর করেই কিন্তু শেখানো হচ্ছে। উচ্চারণ, অভিনয়, মূর্ত বিষয় থেকে বিমূর্ত বিষয়ে যাওয়ার নীতি, লেখাপড়া। সঠিক উত্তর কী হবে? মনোবৈজ্ঞানিক পথে শিক্ষাদানের প্রধান উদ্দেশ্য হলো মূর্ত বিষয় থেকে বিমূর্ত বিষয়ে যাওয়ার যে নীতি সেটা শেখানো। ঠিক আছে, অর্থাৎ পার্থিব জগৎ থেকে অপার্থিব জগৎ, বা মানে যাতে স্টুডেন্টসরা তাদের যে ব্রেন রয়েছে, তাদের যে নলেজ রয়েছে সেটাকে এক্সপ্যান্ড করতে পারে, সেটা দেখা। তারপর প্রশ্ন নম্বর 7। প্রশ্ন নম্বর 7-এ বলা হলো শ্রেণী পঠনের ব্যবস্থাকে সার্থক করে তুলতে হলে কি চাই। শ্রেণী পঠন মানে ক্লাসরুম এডুকেশন যেটা রয়েছে, ঠিক আছে, ক্লাসরুম টিচিং যেটা রয়েছে, সেই ক্লাসরুম এডুকেশনের ব্যবস্থাটাকে সার্থক করে তুলতে, মানে সেটাকে 100% সাকসেস করতে কি দরকার। শিক্ষকের বন্ধুর মতো ভূমিকা, অর্থাৎ শিক্ষককে বন্ধু হতে হবে স্টুডেন্টসদের। দেখো, যখন আমরা টিচার সম্পর্কে কিছু প্যারাগ্রাফ পড়ি বা লিখি, আমরা কিন্তু এই সেন্টেন্সটা লিখি টিচার ইজ আ ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। প্রথমে ফ্রেন্ড কথাটা আসে, তাহলে শিক্ষককে বন্ধু হতে হবে। শিক্ষার্থীদের উপযোগী পাঠ্যক্রম হতে হবে, অর্থাৎ যেই ক্লাসের স্টুডেন্টস রয়েছে যেমন তার প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী তাদেরকে পাঠ্যক্রম বা সিলেবাস দিতে হবে। এ এবং বি, অর্থাৎ বন্ধুর মতো আচরণও থাকতে হবে, আবার সিলেবাসটাও সেরকম দিতে হবে যাতে তারা সেটা ইন্টারেস্ট পায় এবং শিখতে পারে। এগুলোর কোনোটিই নয়। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, এ ও বি, অর্থাৎ বন্ধুর মতো আচরণও থাকতে হবে, তার পাশাপাশি শিক্ষার্থীদের উপযোগী পাঠ্যক্রমও রাখতে হবে। ঠিক আছে, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার প্রশ্ন নাম্বার 8-এ কী বলা হলো দেখো, বলা হচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থা। হ্যাঁ, বর্তমান শিক্ষা ব্যবস্থা কি প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা মানে ইনস্টিটিউশনাল, বৈষয়িক শিক্ষা ব্যবস্থা, মনস্তাত্ত্বিক শিক্ষা ব্যবস্থা, নাকি বৈপ্লবিক রেভলিউশনারি? কী হবে সঠিক উত্তর? বর্তমান শিক্ষা ব্যবস্থা হলো মনস্তাত্ত্বিক শিক্ষা ব্যবস্থা। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপর নাম্বার 9-এ কী বলা হয়েছে, মাতৃভাষা শিক্ষার উদ্দেশ্য কী। ঠিক আছে, মাতৃভাষা শিক্ষার উদ্দেশ্য সরকারি চাকরি পাওয়া, ব্যবসা বাণিজ্য করা, সামাজিক দৃষ্টিভঙ্গির বিকাশ, কথা বলা। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, সামাজিক দৃষ্টিভঙ্গির বিকাশ মাতৃভাষা শিক্ষার উদ্দেশ্য। ঠিক আছে, তারপর নাম্বার 10। নাম্বার 10-এ বলা হলো মাতৃভাষা কি? মানুষের মনের ভাষা, সহজ ভাষা, কথ্য ভাষা, চিন্তার ভাষা। দেখো, এই যে পেডাগগির যেই সমস্ত প্রশ্নগুলো থাকে কিনা, আমি বারবার একটাই কথা বলছি, যেই প্রশ্নের উত্তরটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে, সেটাই সঠিক উত্তর। তো মাতৃভাষা কি? মাতৃভাষা হচ্ছে মানুষের মনের ভাষা। ঠিক আছে, অপশন নাম্বার এ। হ্যাঁ, মাতৃভাষা অবশ্যই কথ্য ভাষা, কিন্তু কথ্য ভাষা কিন্তু চেঞ্জ হতে পারে। ঠিক আছে, দ্বিতীয় ভাষাতেও মানুষ কথা বলতে পারে, জায়গা বিশেষে কিন্তু মানুষের কথ্য ভাষা পরিবর্তন হয়। ঠিক আছে, কেউ দ্বিতীয় ভাষা খুব বেশি করে শিখলে সেই দ্বিতীয় ভাষাটা তার কাছে সহজ হতে পারে। ঠিক আছে, কিন্তু মানুষের মনের ভাষা কিন্তু সবসময় মাতৃভাষা হবে, বা মাতৃভাষা সবসময় মানুষের মনের ভাষা হবে, মানুষের রক্তের ভাষা হবে। ঠিক আছে, তারপর নাম্বার 11 বলা হয়েছে মাতৃভাষা পাঠ আনন্দ দেয়, পরশ্রীকাতর করে। পরশ্রীকাতর মানে অন্যের উন্নতি দেখে যখন নিজের মনের মধ্যে দুঃখ পাওয়া। ঠিক আছে, অন্যের উন্নতিতে নিজে দুঃখ পাওয়া। ঠিক আছে, সেটাকে বলা হয় পরশ্রীকাতরতা। উদাসীন করে মানে উদাস করে দেয়, দুঃখ দেয়, খুব কষ্ট দেয় মাতৃভাষা পাঠ। কী হবে? এটা খুবই সহজ প্রশ্ন। মাতৃভাষা পাঠ সবসময় মানুষকে আনন্দ দেয়। ঠিক আছে, অপশন নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর নাম্বার 12 কি? ব্যক্তিত্ব বিকাশের সহায়ক কী? পার্সোনালিটি ডেভেলপমেন্ট, ইংরেজি, বিদেশি, মাতৃভাষা, পরিভাষা।
দেখো এখানে একটা ভুল ধারণা রয়েছে যে ইংরেজি শেখা বা বিদেশি ভাষা শেখা হচ্ছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট, তা কিন্তু নয়। ঠিক আছে, মাতৃভাষার সঠিকভাবে শেখা কিন্তু ব্যক্তিত্ব বিকাশের সহায়ক। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপর নাম্বার 13-এ বলা হচ্ছে স্পেলিং ড্রিল কি। স্পেলিং ড্রিল হলো, অপশনসগুলো আমরা একটু দেখে নেব। শব্দ নির্বাচন, শব্দ শুদ্ধিকরণ, অক্ষর পরিবর্তনের মাধ্যমে শব্দের রূপান্তর ঘটানো, নাকি মুখস্থ করা। স্পেলিং ড্রিল কি হবে? স্পেলিং ড্রিল হলো অক্ষর পরিবর্তনের মাধ্যমে শব্দের রূপান্তর ঘটানো। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে বানান শেখানোর একটি মাধ্যম কি। মানে বাচ্চাদেরকে বানান শেখানো, বাচ্চারা বানান সম্পর্কে যে অবগত হবে সেই বানান শেখানোর একটা মাধ্যম কি? জিভ, হ্যাঁ মানে জিহ্বা। রেডিওর মাধ্যমে বানান শিখবে। ব্ল্যাকবোর্ডের মাধ্যমে শিখবে, ক্যামেরার মাধ্যমে শিখবে। কী হবে সঠিক উত্তর? দেখো বাকি অপশনগুলো দেখো, তাহলে বোঝা যাচ্ছে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বানান শেখানোর একটা মাধ্যম হচ্ছে ব্ল্যাকবোর্ড, অর্থাৎ শিক্ষক বা শিক্ষিকা ব্ল্যাকবোর্ডে বানান লেখানোর মধ্য দিয়ে বাচ্চাদের কিন্তু সেই বানান সম্পর্কে অবহিত করতে পারে। ঠিক আছে, তারপর নাম্বার 15তে বলা হয়েছে যুক্তাক্ষর বা যুক্তবর্ণ, যুক্তাক্ষরের গঠন ও উচ্চারণ শিক্ষার্থীদের শেখা দরকার কেন? অর্থাৎ বাচ্চারা যুক্তাক্ষর কেন শিখবে? বক্তৃতা দেওয়ার জন্যে, বানান শেখার জন্যে, পরীক্ষার উত্তর লেখার জন্যে, নাকি মুখস্থ করার জন্যে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে যুক্তাক্ষর শিখবে বাচ্চারা বানান শেখার জন্যে। ঠিক আছে, সঠিক বানান শেখা এবং সঠিক বানানের ব্যবহার করার জন্য কিন্তু যুক্তাক্ষর শিখবে। ঠিক আছে, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর প্রশ্ন নাম্বার 16তে বলা হলো প্রাক প্রাথমিক স্তরে একটি শিশু আগে কি শিখবে? প্রাক প্রাথমিক স্তর মানে প্রাথমিক স্তরের যে আগের স্তর রয়েছে সেখানে একটা শিশু সবার আগে কি শিখবে? অক্ষর, বর্ণ, ভাষা, কবিতা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ভাষা। অর্থাৎ সে আগে প্রথমে কথা বলা শিখবে, ভাষার ব্যবহার শিখবে, তারপর সেই ভাষার অক্ষর এবং বর্ণের দিকে সে যাবে। প্রথমে ভাষা শিখবে, হ্যাঁ প্রথমে কথা বলা শিখবে, তারপরে কিন্তু সে সেই যে কথাটা শিখছে, সেই যে ভাষাটা শিখছে, সে যেই স্থানে বড় হচ্ছে সেই স্থানে যে ভাষাটা শিখছে, তারপর সেই ভাষার অক্ষর, বর্ণ, তারপর কবিতা, ছন্দ সমস্ত কিছু শিখবে। তো প্রথমে শিখবে ভাষা। তারপর নাম্বার 17, প্রাক প্রাথমিক স্তরে একটি শিশুকে কি শেখানো উচিত? ঠিক আছে, শৃঙ্খলা কীভাবে শেখানো উচিত? হ্যাঁ, শিশুকে শেখানো উচিত শৃঙ্খলাবদ্ধ করে, অর্থাৎ তাকে বেঁধে তাকে ভালোবেসে শেখানো উচিত, খেলার মাধ্যমে, নাকি প্রহার করে, নাকি মারধর করে। তো প্রাক প্রাথমিক স্তরে একটা শিশুকে খেলার মাধ্যমে শেখানো উচিত। অপশন নাম্বার সি, অর্থাৎ খেলতে খেলতে শিশুরা শিখবে। ঠিক আছে, সেই জন্য প্রাক প্রাথমিক স্কুলের শিশুদের জন্য কিন্ডারগার্টেন স্কুল, প্লে স্কুল, ঠিক আছে, এই সমস্ত স্কুলের কিন্তু ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, ক্রেশ ও প্লে স্কুল, এই সমস্ত ব্যবস্থা করা হয়েছে। তারপর নাম্বার 18 বলছে প্রাক প্রাথমিক স্তরে একটি শিশুর বয়স হবে। প্রাক প্রাথমিক স্তরে একটা শিশুর বয়স কত হবে? 2.5 বছর, 3 বছর, 2.5 মানে 2.5, ঠিক আছে, 3 বছর, 2 থেকে 5 বছর, 4 বছর। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে প্রাক প্রাথমিক স্তরে একটা শিশুর বয়স হবে 2 থেকে 5 বছর, এবং এই সময় শিশুরা কিন্তু ভাষার জ্ঞানটা প্রথমে শিখবে, তারপরে অক্ষর বর্ণের দিকে যাবে। তারপর প্রশ্ন নম্বর 19-এ বলা হলো ভাষা শিক্ষার প্রথম স্তর হলো। ভাষা শিক্ষার প্রথম স্তর কি? প্রাথমিক পর্ব, প্রাক প্রাথমিক পর্ব, নিম্ন মাধ্যমিক পর্ব, নাকি মাধ্যমিক পর্ব? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ অপশান নাম্বার বি প্রাক প্রাথমিক পর্ব। ভাষা শিক্ষার প্রথম স্তর, এই স্তরকে একটু তোমরা মনোযোগ দিয়ে শুনবে, এই স্তরকে কিন্তু পুস্তকহীন স্তরও বলা হয়। অর্থাৎ এই স্তরে বই ছাড়া একটা শিশু বই ছাড়া কিন্তু ভাষাটা শিখবে। কিভাবে? শুনে শুনে শিখবে, বা তার অভিভাবকেরা তাকে শেখাবে। ঠিক আছে, এই স্তরে বই ছাড়া তারা শিখবে। তারপরে নাম্বার 20তে বলা হলো প্রাথমিক স্তরে একটা শিশুর বয়স হবে কত? প্রাথমিক স্তরে একটা শিশুর বয়স, প্রাক প্রাথমিক গেল, প্রাক প্রাথমিকে বয়স কত ছিল? 2 থেকে 5 বছর। ঠিক আছে, তাহলে কিন্তু 5 বছরের পরের সময়টা কিন্তু প্রাথমিক স্তর হবে, কিন্তু কত বছর বয়স পর্যন্ত সেটা হবে আমরা একটু দেখে নিই। প্রাথমিক স্তরে একটা শিশুর বয়স কত হবে? 5 বছর হবে, 7 বছর হবে, 6 থেকে 10 বছর হবে, 8 বছর হবে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, 6 থেকে 10, অর্থাৎ প্রাক প্রাথমিক
হয়ে যাচ্ছে 2 থেকে 5, প্রাথমিক হয়ে যাচ্ছে 6 থেকে 10। ঠিক আছে, তারপর প্রশ্ন নম্বর 21 বলা হয়েছে, দেখো 21 বলা হয়েছে পঞ্চম শ্রেণীর একটি ছাত্র, ক্লাস 5-এর একটা স্টুডেন্ট কোন পর্বেও পড়াশোনা করবে বা কোন পর্বে ও পড়ছে? প্রাথমিক, প্রাক প্রাথমিক, মাধ্যমিক, কোনটা? নিম্ন মাধ্যমিক পর্ব, প্রাক প্রাথমিক পর্ব, প্রাথমিক পর্ব, মাধ্যমিক পর্ব। কী হবে সঠিক উত্তর? সঠিক, যেহেতু ক্লাস 5-এর একটা স্টুডেন্ট যখন প্রায় তার বয়স 9 থেকে 10 বছর হয়, তখন কিন্তু সে ক্লাস 5-এ পড়ে, তাই তো? তাহলে যেহেতু ক্লাস 5-এ পড়তেও 10 বছর বয়সে ক্লাস 5-এ পড়ছে, তাহলে আমরা এখনই পড়লাম 6 থেকে 10 বছর সময়কে বলা হয় প্রাথমিক পর্ব। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, প্রাথমিক পর্ব। ঠিক আছে, তারপর নাম্বার 22, অ্যালফাবেটিক্যাল মেথড এ কোন পর্বের শিশুদের শিক্ষা দেওয়া উচিত? অ্যালফাবেটিক্যাল মেথড, অ্যালফাবেট কি? অ্যালফাবেট হচ্ছে বর্ণমালা, যেগুলো বর্ণ রয়েছে সেগুলো। হ্যাঁ, কোন পর্বে শিশুদেরকে শিক্ষা দিতে হবে অ্যালফাবেটিক্যাল মেথডে? প্রাথমিক পর্ব, প্রাক প্রাথমিক পর্ব, নিম্ন মাধ্যমিক পর্ব, মাধ্যমিক পর্ব। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে প্রাথমিক পর্বে। ঠিক আছে, তারপর পরের প্রশ্নে বলা হয়েছে শব্দক্রম পদ্ধতি বাক্যক্রম পদ্ধতিতে কোন পর্বে শিশুদের শেখানো উচিত? শব্দক্রম বা বাক্যক্রম অর্থাৎ শব্দ শেখানো, বাক্য শেখানো, ঠিক আছে, বাক্য গঠন করা শেখানো, শব্দ গঠন করা শেখানো, এগুলো কোন পর্বে শিশুদের শেখানো উচিত? প্রাক প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, প্রাথমিক, মাধ্যমিক। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে প্রাথমিক পর্বের স্টুডেন্টদেরকে কিন্তু শেখানো উচিত শব্দক্রম এবং বাক্যক্রম। দেখো এই যে প্রশ্নগুলো আজকে আমি আলোচনা করছি বাংলার, এগুলো কিন্তু প্রাইমারি, আপার প্রাইমারি, সিটের প্রত্যেকের জন্য উপযোগী। ঠিক আছে, তো ভিডিও শেষে তোমরা অবশ্যই জানিও তোমাদের স্কোর কত হচ্ছে। ঠিক আছে, তারপর নাম্বার 24 বলা হয়েছে শিশুদের শেখানোর জন্য শিক্ষকদের একটি বিষয় জানা জরুরি। শিশুদেরকে শেখানোর জন্য শিক্ষকদের কোন বিষয়টা জানা জরুরি? এখানে শিশু বলতে ছোট শিশুদের কথা বলছে। গাম্ভীর্য, শিক্ষককে গম্ভীর হতে হবে। পরিচ্ছন্ন পোশাক, শিক্ষককে একদম চকচকা জামাকাপড় পরে যেতে হবে। আবৃত্তি, শিক্ষককে আবৃত্তি করে জানতে হবে, অর্থাৎ সুর করে পড়ানোর অভ্যাস জানতে হবে। গান, শিক্ষককে গান করতে হবে ক্লাসে গিয়ে। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, আবৃত্তি। শিশুদেরকে আবৃত্তি করার মধ্য দিয়ে শেখাতে হবে ক্লাসে। ঠিক আছে, অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং আজকের সেটের শেষ প্রশ্ন 25টা নিয়ে করেছি। তোমরা বলবে যে কেমন হচ্ছে ক্লাসেসগুলো, তাহলে কোশ্চেন সংখ্যা বাড়াবো এবং পরের দিন কম্প্রিহেনশন দেবো, একটা কবিতা এবং কবিতা থেকে প্রশ্ন দেবো। ঠিক আছে, তোমাদের পজিটিভ ফিডব্যাক পেলে অবশ্যই কন্টিনিউ করা যাবে। শেষ প্রশ্নে বলা হয়েছে বর্তমান প্রাথমিক শিক্ষার একটি করুণ দিক হলো, করুণ বলতে একটা খুবই দুঃখজনক দিক বা একটি খারাপ দিক বলা যেতে পারে, ছাত্র শিক্ষকের সামাজিক ব্যবধান, শিক্ষার্থীদের বই সরবরাহের ব্যবস্থা ত্রুটিপূর্ণ ব্যবস্থা, অঙ্কন শিক্ষকের অভাব, নাকি টিফিনের অমিল। কী হবে সঠিক উত্তর? বর্তমান প্রাথমিক শিক্ষার একটি করুণ দিক হচ্ছে ছাত্র শিক্ষকের সামাজিক ব্যবধান। ঠিক আছে, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এই ছিল আমাদের আজকে সেটের মোট 25টা প্রশ্ন। তো ক্লাসেসগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও, তোমাদের স্কোর কত হলো সেটাও জানিও, এবং তোমাদের যে একটু হোমওয়ার্ক দেওয়া হলো, একটা কোয়েশ্চেন দেওয়া হলো, সেটার উত্তর তোমরা এই ভিডিওর কমেন্টে জানিও, লাইভ চ্যাটে নয়, তাহলে আমার পরে তোমাদেরকে অ্যান্সারগুলো করতে অনেক বেশি সুবিধা হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ রাত 8টার দিকে আবার তোমরা একটি ইংলিশ পেডাগোগির ক্লাসগুলো পাবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে তখন। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।